দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আপনারা জানেন চ্যানেল 24 সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয়ের আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমাদের সঙ্গে থাকেন একজন অতিথি। আজ আমরা আলোচনা করতে চাই চট্টগ্রাম বন্দরে বর্ধিত ট্যারিফ নিয়ে। এই ট্যারিফ নিয়ে কেন এত আলোচনা, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের চট্টগ্রাম চ্যাপ্টারের প্রেসিডেন্ট SM আবু তৈয়ব। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা বলছিলাম যে বর্ধিত ট্যারিফ, এই বর্ধিত ট্যারিফ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে। প্রায় 41% মতো ট্যারিফ বেড়েছে, কিন্তু বন্দর কর্তৃপক্ষ যেখানে বলছে যে আমরা 40 বছর পরে আসলে সব খাতে আমরা বাড়িয়েছি। 2007 সালে একবার বেড়েছিল পাঁচটি খাতে। এই যে তারা বলছে যে এটা যৌক্তিক কারণে আমরা বাড়িয়েছি, কিন্তু বন্দর ব্যবহারকারীরা এই ক্ষেত্রে যে আপত্তি করছেন, আপত্তিটা আসলে কেন, কোন জায়গায়? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আসলে দেখুন, বন্দর ট্যারিফ বাড়াবে, কেন বাড়াবে, কী জন্য বাড়াবে, এটা একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ থাকতে হবে, এটার একটা কারণ থাকতে হবে। ওরা এখন 41% হঠাৎ করে এই ট্যারিফটা বাড়িয়ে দিল। আমাদের এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে, সময়টা কিন্তু সঠিক সময় নয়। আমরা জানি আমাদের দেশ এখন কি পরিস্থিতিতে আছে। 5ই আগস্টের পরে একটা পরিবর্তন হয়েছে, দেশ এখন সংস্কার পর্যায়ে আছে, বিভিন্ন পর্যায়ে সংস্কার চলছে। দেশের অর্থনীতি এখন যে খুব বেশি ভালো চলছে তা না, এমন চলার কথাও না। এরকম একটা দেশের যে একটা সংস্কারময় পরিস্থিতি, একটা মেরামত চলছে যে অন্য কথায় বলা হয়, এরকম একটা পরিস্থিতিতে সব কিছুতে একটা স্থবিরতা। এটার সাথে আপনি দেখেন ইন্টারন্যাশনাল একটু চিন্তা করি আমরা, আপনারা দেখেন যুদ্ধ বিগ্রহ, পুরো পৃথিবীতে একটা অশান্ত পরিবেশ চলছে। ট্রাম্পের ট্যারিফের কারণে পুরো পৃথিবীতে অর্থনীতি একটা টলমলায়ন অবস্থা, প্রত্যেকটা দেশ এই ট্যারিফের কারণে ক্ষতিগ্রস্ত, এবং এই ট্যারিফের কারণে একটা অশান্ত অর্থনৈতিক পরিস্থিতি পুরো পৃথিবীতে বিরাজ করছে। এরকম একটা পরিস্থিতিতে প্রতিটা দেশ এখন তার অ্যাডজাস্টমেন্টে আছে, পুরো সবাই ট্রাই করছে কিভাবে এই প্রতিকূলতাকে কাটিয়ে একটা অর্থনীতিকে একটা টিকে থাকা যায়। এরকম একটা পরিস্থিতি আছে। যে কথা শুরুতে বলছিলাম যে আমাদের দেশও একই একটা পরিস্থিতি অবদান। যেই পোর্ট প্রতি বছর প্রায় 2000 কোটি টাকা প্রফিট বা করে, তারও বেশি, আরও বেশি প্রফিট করে থাকে এবং ধারাবাহিকভাবে প্রফিট করে যাচ্ছে, সেই পোর্টের এরকম একটা নাজুক পরিস্থিতিতে তড়িঘড়ি করে এই ট্যারিফটা বাড়ানোর কারণটা আমাদের কাছে বোধগম্য নয়। তার উপরে কি কোনো স্টেক হোল্ডারদের সাথে কোনো আলাপ আলোচনা ছাড়া, কোনো ধরনের একটা কনসেনসাস ছাড়া, কোনো একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ ছাড়া, কোনো একটা হিসাব কিতাব ছাড়া আপনি বললেন যে আমি ট্যারিফ বাড়িয়ে দেব, এইরকম ট্যারিফ বাড়ানো কিন্তু আসলে কেউ গ্রহণযোগ্য হবে না, এবং এটা দেশের অর্থনীতির জন্য একটা অশনি সংকেত আমি বলবো। এইভাবে ট্যারিফ বাড়িয়ে কিন্তু দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা হবে। বন্দর কতটুকু লাভবান হবে সেটা আমি জানি না। মূলত হচ্ছে আপনাদের স্পেসিফিক কোন কোন জায়গায় আসলে আপত্তিগুলো হচ্ছে ওখানেই, যে ওরা বলছে যে গত অনেক বছর তারা বাড়ায়নি। হ্যাঁ, প্রায় 40 বছর পরে। 40 বছর পর আমি বাড়াচ্ছি। 40 বছর আগে যে ট্যারিফটা ছিল, তখন আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, এটা দর্শকদের জানা উচিত, বন্দরের প্রত্যেকটা ট্যারিফ কিন্তু ওরা ডলারে সেটা আমাদের থেকে কালেকশন করে, অথবা শিপিং লাইন থেকে, যারটা প্রত্যেকটা ডলার হিসেবেই এটা কালেকশন করা হয়। আজকে থেকে 40 বছর আগে ডলারের রেট ছিল 30 টাকা, আজকে হচ্ছে ডলারের রেট 122 টাকা। তাহলে এটা প্রায় 400 গুণ বেড়েছে। 400 গুণ বেড়ে এই অবস্থায় দাঁড়িয়েছে। তো সুতরাং যেখানে আপনার অটোমেটিক্যালি 400 গুণ বেড়ে গেছে, সেখানে আবার আপনাকে নতুন করে বাড়াতে হবে কেন? আর সবচেয়ে বড় কথা হলো, বন্দর একটা সেবা প্রদান করে সংস্থা। সরকার এই সেবাটা দেশের অর্থনীতির জন্য, দেশের মানুষের জন্য সৃষ্টি করেছেন। এই সেবার মাধ্যমে দেশের অর্থনীতি চলবে, অর্থনীতির প্রবাহটা ভালোভাবে চলবে, আমদানি রপ্তানি হবে, দেশের মানুষের উপকার হবে। এই উদ্দেশ্যে কিন্তু বন্দরটা সৃষ্টি করা হয়েছে। এই বন্দরে তার উপরেও কিন্তু প্রতি বছর বিশাল অঙ্কের একটা লাভ বন্দরের হচ্ছে। তাইলে এরকম একটা নাজুক পরিস্থিতিতে হঠাৎ করে বাড়াতে হবে কেন? বাড়াতে হলেও 41% বাড়াতে হবে কেন? মানে একটা যৌক্তিক পর্যায়ে, একটা যৌক্তিক পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে, যেটা আমাদের সবাই একটা সহনীয় পর্যায়ে থাকে, আমদানি রপ্তানিতে এফেক্ট না করে, দ্রব্যমূল্যের উপর এফেক্ট না পড়ে, একটা বিশ্লেষণ করতে হবে। আপনি হঠাৎ করে বাড়িয়ে দিলেন এবং বললেন যে 40 বছর বাড়ায় নাই। 40 বছর তো বেড়ে গেছে অলরেডি, আপনি বাড়ান নাই কোথায়, বেড়ে তো গেছে অলরেডি। সুতরাং এখানে এই যে যুক্তিটা তারা বলছে যে 40 বছর বাড়ানো হয়নি, 40 বছর পর বাড়ানো হয়েছে, সেটা আসলে খুব বেশি যুক্তিযুক্ত নয় বলে মনে হচ্ছে আর কি আমাদের। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের বিভিন্ন ফোরামের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা এই যে ট্যারিফ দিচ্ছি নানা
খাতে বন্দরকে ট্যারিফ দিচ্ছি, কিন্তু সেই তুলনায় বন্দর যে আমাদেরকে যে সেবা দেবে সেই সেবাটুকু আসলে আপ টু দ্য মার্ক না। আসলেই কি তাই কিনা? দেখুন, বন্দর তার ব্যাখ্যায় বলছে যে তারা কনসালটেন্ট নিয়োগ করেছে। কনসালটেন্ট নিয়োগ করে ওরা দেখেছে যে পার্শ্ববর্তী দেশের যে বন্দরগুলো আছে তাদের তুলনায় আমাদের ট্যারিফ অনেক কম। কিন্তু ওখানে সবচেয়ে বড় ব্যাপার হলো যে যেসব বন্দরের সাথে তুলনা করা হচ্ছে, কলম্বো অথবা সিঙ্গাপুরের সাথে তুলনা করা হচ্ছে, এই সমস্ত বন্দরের সেবার সাথে আমাদের বন্দর কি ওই সমপর্যায়ে যেতে পেরেছে? আপনি দেখবেন চট্টগ্রাম বন্দরে প্রতি বছর আপনি 2টা কনফার্ম কন্টেনের জট পাবেন। 2 ঈদে 2বার কন্টেনের জট হবে। এটা একেবারে যুগ যুগ ধরে চলে আসতেছে। আপনি যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে 2 দিন বন্দর বন্ধ থাকে, আমাদেরকে 15 দিন সেটার জন্য খেসারত দিতে হয়। চট্টগ্রাম বন্দরের এই যে শিপগুলি আসে তাদের যে অবস্থানকাল, সে অবস্থানকাল বেশিরভাগ সময়ে সেটা 10 থেকে 15-20 দিন পর্যন্ত হয়, এর থেকে বেশিও হয় অনেক সময়। আমরা খুব কম সময়ে 1 দিন 2 দিনের মধ্যে শিপটা মানে শিপ আসছে শিপ যাচ্ছে এই টার্ন আউট টাইমটা আমরা বলতে পারি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি অ্যাভারেজ করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে বন্দরের জট লেগেই আছে। সুতরাং আমার বন্দরের সেবা সিঙ্গাপুর বন্দরের সেবাতে এক নয়, কলম্বো বন্দরের সেবা এক নয়। আর আমার দেশের পরিবেশ পরিস্থিতি, আমার দেশের যে একটা যে সমস্ত কাঠামো, সেই কাঠামো তো সিঙ্গাপুরের সাথে বা কলম্বোর সাথে আপনি তুলনা করতে পারেন না। কনসালটেন্ট বলেছে যে অন্যদের তুলনায় কম। আমি সেদিন একটা পরিসংখ্যান পেলাম, সেটা হলো যে গত 10 বছরে 35,000 কোটি টাকার মানে রাজস্ব আয় হয়েছে চট্টগ্রাম বন্দর থেকে। এই 35,000 কোটি টাকার মধ্যে 17,000 কোটি টাকা খরচ করেছে বা রাজস্ব খাতে তারা ব্যয় করেছে। তাইলে এটা তো একটা এক্সপেন্সিভ বন্দর হয়ে গেল। আপনি 35,000 কোটি টাকা ব্যবসা করে যদি 17,000 কোটি টাকা খরচ করেন, তাহলে তো এটা ফিজিবল হলো না। কারণ আপনাকে কোনো র মেটেরিয়ালস কিনতে হচ্ছে না, আপনার এখানে কোনো কিছু নেই। আপনি একটা সেবা প্রদান করছেন, আপনি বেতন দিচ্ছেন, ভাতা দিচ্ছেন, ইলেকট্রিক বিল দিচ্ছেন, এই সমস্ত বিল দিচ্ছেন। আপনার কোনো র মেটেরিয়ালস এখানে কোনো কিছু হচ্ছে না। তাইলে আপনার 17,000 কোটি টাকার ব্যয় হচ্ছে, সেটা কি আপনি কখনো খতিয়ে দেখেছেন? আপনি কেন এই 35,000 কোটি টাকার মধ্যে 17,000 কোটি টাকা আমাকে খরচ করতে হচ্ছে? আপনি ওই সময় নজর দেন, ওখানে নজর দিয়ে আপনি ওখান থেকে সাশ্রয়কের ব্যবস্থা, কোথায় অপচয় হচ্ছে, কিভাবে বন্দরকে সাশ্রয়ী করা যায়, কিভাবে খরচ কমানো যায়, সেদিকে নজর না দিয়ে আপনি যদি এটা জনগণের উপর তুলে দেন, আপনি ব্যবসায়ীর উপর তুলনা মানে শিপিং লাইনের উপর তুলনা, ইন আদার সেন্স আপনি জনগণের উপর তুলছেন। আর আপনি একবারও চিন্তা করছেন না যে আমাদের রপ্তানি খাত, যে রপ্তানি খাতের উপর কিন্তু দেশের অর্থনীতির ব্যাকবোনটা জড়িত, সেই অর্থনীতি কিভাবে প্রতিযোগিতার মধ্যে পড়বে। এই সব চিন্তা না করে, আপনি সমস্ত স্টেক হোল্ডারদের সাথে বিশ্লেষণ না করে আপনি যদি বলেন যে আমাকে বাড়াতে হবে, এই বাড়ানোটা আসলে কেন বাড়ানো হয়েছে সেটা আমাদের প্রশ্ন আমাদের থেকেই যাবে। এর মধ্যে আমরা কয়েকটা এরকম এটা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে কয়েকটা অনুষ্ঠানে আমরা এটাও শুনেছি যে সামনে এখানে যেমন একটা টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হবে, তার আগেই এটা ইচ্ছে করে বাড়ানো, এরকম কি কিছু মনে করেন? আপনাদের কাছে কি এরকম কিছু মনে হয় না? আসলে এরকম মনে হওয়ার মতো যথেষ্ট কারণ আমরাও খুঁজে পাই। দেখুন, আমরা ব্যবসায়ীরা সবসময় কিন্তু আমরা কোনো বিদেশি অপারেটর দেয়া হবে সেটার ব্যাপারে আমাদের কখনো আমরা প্রতিবাদ করি না, অথবা এটার আমাদের কোনো মাথা ব্যথাও নেই। যদি বিদেশি অপারেটর নিয়োগ করে বন্দরকে এফিসিয়েন্ট করা যায়, খরচ কমানো যায়, যদি আমাদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য খরচটা কমে যায়, আমরা অবশ্যই বিদেশি অপারেটর চালুক, সেটা কিছুই আসে যায় না। কিন্তু আপনি যখন, আমি যেই সময়টার কথা বললাম, এরকম একটা নাজুক পরিস্থিতিতে, যেখানে দেশের একটা সংস্কার চলছে, দেশে একটা নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে, এটা এমন কি মানে তড়িঘড়ি হলো যে আমাকে এখনই খুব তাড়াতাড়ি করে এটা বাড়াই দিতে হবে। এবং আপনার আমাদের বর্তমানে যে সরকার, একটা ইন্টেরিয়াম সরকার, এই সরকারের মেয়াদ যদি আমরা ঘোষিত নির্বাচনের কথা মনে করি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে আচ্ছা 4-5 মাস সময় আছে। এই সময়টাতে যদি বন্দর এখন লস দিত, শ্রমিকদের বেতন দিতে পারতো না, বিভিন্ন খরচ মেটাতে পারতো না, তখন এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমরা ভেবে নিতাম যে কি করবে, বন্দর তো বাধ্য হয়ে এটা করছে, একটা লোকসানি প্রতিষ্ঠান, এখানে প্রতিদিন লোকসান হচ্ছে। এরকম তো না, বিরাট একটা অঙ্ক যেখানে লাভ হচ্ছে, সেইখানে তড়িঘড়ি করে যদি আপনি এরকম কিছু সিদ্ধান্ত নেন, তাহলে তো মানুষের মনে প্রশ্ন জাগবেই যে বিদেশের জন্য এটা করা হচ্ছে কিনা, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে কিনা। আমরা উদ্দেশ্যের কথা বলতে চাই না, আমরা বলতে চাই যে আপনি যৌক্তিক হারে এটা বাড়ান, যাতে দেশের অর্থনীতির উপরে চাপটা না আসে। নিশ্চয়ই আপনার সঙ্গে আমরা আরো আলোচনা করব। ছোট্ট একটা বিরতি নিব দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর।
দর্শক আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রাম বন্দরে বর্ধিত ট্যারিফ নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের চট্টগ্রাম চ্যাপ্টারের প্রেসিডেন্ট এস.এম. আবু তৈয়ব। আপনি বলছিলেন যে কেন ট্যারিফ বাড়লো বা আপনাদের কেন আপত্তি, কিন্তু বন্দর তো বলছে যে তারা এই যে ট্যারিফ বাড়ানোর অন্যতম কারণ হচ্ছে তাদের ইকুইপমেন্ট কেনা বা তাদের খরচ বেড়ে গেছে নানা ক্ষেত্রে, এইসব তারা কারণ দেখাচ্ছে। এইটা আসলে কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? দেখুন, বন্দর আমরা দেখেছি ওর ব্যাখ্যাটা, যে ওরা বলছে যে ইকুইপমেন্ট কিনতে হবে, আমাদের খরচ আছে, সেই জন্য আমাদের এটা বাড়ানো দরকার, তেলের দাম বাড়ছে, মজুরি বাড়ছে, এগুলি এই সমস্ত কথাগুলো এরা বলেছে। আমরা একটা যদি পরিসংখ্যান দেয়, আপনি গত 5 বছর যদি হিসাব করেন, বন্দরের 20-21 সালে প্রফিট করেছিল 13,000 কোটি টাকা। তারপরের বছর সেটা হয়ে গেছে 15,000 কোটি টাকা, 15,500 কোটি টাকা। তারপরে পরের বছর 17,500 কোটি টাকা, তারপরে 20,000 কোটি টাকা, এবং গত বছর হয়েছে 21,085 কোটি টাকা। ধারাবাহিকভাবে কিন্তু প্রফিট করে যাচ্ছে। এটা কিন্তু নিট প্রফিট। তাহলে ওখানে তো আপনার ইকুইপমেন্ট, আপনার তেল, আপনার মজুরি, সবই তো হিসাব ওখানে আছে। তো এই সমস্ত খরচ করেই তো আপনি নেট প্রফিটটা করেছেন। তাহলে এখানে আবার নতুন করে খরচের প্রশ্নটা আসলো কেন? আর যন্ত্রপাতির কথাই যেটা বলছে, আপনারা বলছেন যে আপনারা আমাদের টার্মিনালগুলি বিদেশি থেকে দিয়ে দিবেন। তো বিদেশিদের কাজটা কি? ওরা যদি ইনভেস্টমেন্ট না করে, ওরা যদি ইকুইপমেন্ট না কিনে, ওরা যদি এখানে আধুনিকায়ন না করে, তাহলে বিদেশিদের আনার দরকারটা কি? বন্দরের টাকা যদি ইকুইপমেন্ট কিনতে হয়, তাহলে তো আর বিদেশি অপারেটরের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যেমন এনসিটির কথা যেটা বলা হচ্ছে, এনসিটি কিন্তু 3,000 কোটি টাকা খরচ করে এটাকে সাজানো হয়েছে, এই ইকুইপমেন্টগুলি কিনা হয়েছে। এনসিটি আজকে একটা আধুনিক একটা টার্মিনাল। এই আধুনিক টার্মিনালটা আমরা বাইরে দেওয়ার চিন্তা করছি। আমি প্রথমে বলেছি যে বাইরের কোম্পানিকে দেওয়ার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই, কোনো অবজেকশনও নেই। আমরা শুধু বলছি যে বিদেশি অপারেটরকে দিয়ে আপনি এটাকে এফিশিয়েন্ট করেন। এফিশিয়েন্ট করলে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়লে আপনার খরচ কমবে। তা আপনি খরচ কমিয়ে আমাদের ভোক্তাদেরকে খরচ কমিয়ে দেন, তাহলে আমরা ওদেরকে ফুলের মালা দিয়ে বরণ করব, যে আসুন আমাদের প্রত্যেকটা টার্মিনাল আপনারা চালান, আপনারা বিনিয়োগ করেন, বিনিয়োগ করে আমাদেরকে ভালো সার্ভিস দেন, আমরা খুশি। কিন্তু এটা না করে আপনি বিদেশি অপারেটরদেরকে দেওয়ার আগে আপনি চার্জটা বাড়াচ্ছেন। তো এখানে প্রশ্ন উঠবে না কেন? আপনি চার্জটা কেন বাড়াচ্ছেন? আপনি তো লাভের জায়গায় আছেন, সুতরাং আপনি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এটা বাড়াচ্ছেন। আপনি যদি ইকুইপমেন্ট কিনতে, আমি আবার বলছি যে ইকুইপমেন্ট আপনাকে কিনতে হবে কেন? তাহলে বিদেশিরা করবে এটা কি? ওরা কি আপনি সব রেডি করে দিবেন, এসে ওরা কি প্রফিট করবে শুধু? এই সমস্ত আসলে এটা একটা মানে অস্বচ্ছ একটা প্রক্রিয়া, আমি বলবো পুরোপুরি অস্বচ্ছ প্রক্রিয়া। এটা জাতিকে একেবারে অন্ধকারের মধ্যে রেখে একটা সিদ্ধান্ত নেওয়া, এবং এটা আপনি দেখেছেন যে এটা কি পরিমাণ রিয়াকশন আমাদের মধ্যে হয়েছে অথবা ব্যবসায়ীদের মধ্যে হয়েছে, আপনি চিন্তাও করতে পারবেন না। এটা কোনো অবস্থাতেই আসলে মেনে নেওয়া যায় না। এই যে তারা বর্ধিত যে ট্যারিফের মধ্যে 51টি মতো এখানে খাত আমরা দেখলাম, তার মধ্যে সবশেষ আমরা যেটা দেখলাম আন্দোলনের মুখে 2টা খাতে তারা স্থগিত করেছে, গেট পাস এবং হচ্ছে সিএনএফ এর ওই জায়গাটাতে। তাহলে আর বাকিগুলোর কি হবে? এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমরা পোর্ট ইউজার্স ফোরাম চট্টগ্রাম একটা আমরা নতুন সংগঠন হয়েছে, ওখানে আমরা একটা প্রতিভা সভা করেছি। আপনি ওখানে আশাতীতভাবে মানুষের অংশগ্রহণ দেখেছি। প্রত্যেকটা খাতের মানুষ এখানে এসে উপস্থিত হয়েছিল, এবং একটা বিরাট আয়োজন, প্রায় 3,500 ইউজার ওখানে উপস্থিত ছিল। প্রত্যেকে স্টেক হোল্ডার, প্রত্যেকে ডাইরেক্ট স্টেক হোল্ডার, প্রত্যেকেই কিন্তু এটা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন, এবং আমাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদের সাথে একাত্ম ঘোষণা করেছেন, এবং এটা তীব্র প্রতিবাদ জানিয়েছেন, এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। করার পরে ওখান থেকে কিছু খাত ওরা সেটাকে কর্মবিরতির দিকে গেল। যেমন প্রাইম মুভার যারা আছে তারা বললো যে আমরা গাড়ি চালাবো না। সিএনএফ বললো যে আমরা কাজ বন্ধ রাখবো 4 ঘন্টা করে ক্রমান্বয়ে। আপনি দেখেন এখানে যখন বন্ধ করে দিল তখন সেটাকে ওরা স্থগিত করে দিল। 2টা সংগঠন এটা হলো। এখন বাকিদের কথা আপনি বলছেন, এখন আমরা যারা ব্যবসায়ী আমরা কিন্তু প্রতিবাদটা ভদ্রভাবে করতে চাই। আমরা যেটা প্রতিবাদ জানানোর যে ভাষা, সেই ভাষায় আমরা বলেছি যে এটা প্রতিবাদ আমরা করছি, এটাকে মানে আবার নতুন করে চিন্তা করা হোক। আমরা কিন্তু একবারও বলি না যে আপনি মানে ট্যারিফ বাড়েন না, আমরা বলেছি যে ট্যারিফ বাড়ান, যৌক্তিক হারে বাড়ান, এবং একটা প্রক্রিয়ার ব্যবহারকারীদের সাথে কথাবার্তা বলে আপনি বাড়ান। কিন্তু এখন যেহেতু ওনারা চাপ সৃষ্টি করেছে, কাজ বন্ধ করে দেওয়ার পর এটা বন্ধ করা হয়েছে, এখন ব্যবসায়ীরাও
অনন্য উপায় হয়ে হয়তো অন্য পথে হাঁটতে হবে। আমরা কয়েকদিন আগে খাতুনগঞ্জে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। অনুষ্ঠানে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা তীব্রভাবে এটা প্রতিবাদ জানাচ্ছে, যেমন আমরা কোনোভাবে ব্যবসা বাণিজ্য এখানে করতে পারবো না যদি এভাবে চার্জ দিতে হয়। সুতরাং অলরেডি মানুষের, ব্যবসায়ীদের ভিতরেও কিন্তু প্রতিবাদ দানা বাঁধছে। এটা কিন্তু যে কোনো দিকে মন নিতে পারে। এই প্রতিবাদের কথা যখন এলো, আপনারা এর আগে সর্বশেষ আপনারা যে কর্মসূচি পালন করেছেন সেখানে আপনারা বলেছেন 7 দিনের আলটিমেটাম দিয়েছিলেন যে এইটা যৌক্তিকভাবে এটা পুনর্বিবেচনার জন্য। এইটার পরে আসলে আপনাদের কি হবে? আসলে 7 দিনের যে আলটিমেটাম দেওয়া হয়েছিল, আমাদের একটা ধারণা ছিল সরকার হয়তো এটা স্থগিত করবে, স্থগিত করে আমাদের সাথে বসবে, কিন্তু আমরা দেখছি এটা হয়নি। এখন আমরা নতুন করে আবার চিন্তা ভাবনা শুরু করছি। আমরা 2-1 দিনের মধ্যে আবার বসবে ব্যবসায়ীরা, বসে আমরাও কিন্তু কঠোর কর্মসূচির দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছি। কারণ চট্টগ্রামের সমস্ত ব্যবসায়ীরা, স্টেক হোল্ডার কিন্তু একতাবদ্ধ হয়েছে এই একটা ব্যাপারে। ওরা কিন্তু কেউ এটা মেনে নিতে চাচ্ছে না। এটার জন্য বড় ধরনের একটা কর্মসূচি হয়তো আসবে, ঘেরাওটার মতো অথবা পদযাত্রার মতো কর্মসূচি আসবে। কিন্তু আমরা চাই না ব্যবসায়ীরা ওই পথে হাঁটতে চাই না। আমরা কখনোই চাই না, আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চাই, চলুক। বিশেষ করে আমি রপ্তানি খাতের কথা আপনাকে বলবো, আমরা ট্রাম্প ট্যারিফের পরে কিন্তু ভীষণ প্রতিকূলতার মধ্যে আছি। পৃথিবীর বিভিন্ন দেশে এই অ্যাডজাস্টমেন্ট চলছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে কিন্তু এখনো পর্যন্ত আমাদের অর্ডার আসছে না ওই হারে, অথবা আসার যেই প্রপোজালগুলি পাচ্ছি সেগুলি অনেক কম দামে বলা হচ্ছে। ইউরোপেও কিন্তু একই অবস্থা, কানাডাতে একই অবস্থা। রপ্তানি খাত এটা এমনিতেই কিন্তু চাপের মধ্যে আছে। আর এই ট্যারিফের সবচেয়ে বড় খড়গটা কিন্তু রপ্তানি খাতের উপর পড়েছে। কারণ আমাদেরকে ইম্পোর্টও করতে হয়, আমাদেরকে এক্সপোর্টও করতে হয়। আমরা র মেটেরিয়াল ইম্পোর্ট করি, এই র মেটেরিয়াল যখন আনবো তখন আমাকে বর্ধিত ট্যারিফ দিয়ে আনতে হবে। আবার যখন আমি ফিনিশ গুডটা মানে এক্সপোর্ট করব, তখন আবার নতুন করে আমাকে একটা বর্ধিত হারে দিতে হচ্ছে। এটা কোনো অবস্থাতে অ্যাডজাস্ট করা যাচ্ছে না। আমি যেটা মনে করি, এইভাবে এখানে আবার অফ ডকের চার্জ বাড়ানো হয়েছে, আবার আরও বিভিন্ন খাতে অফ ডকের চার্জ, পোর্টেড এইসব চার্জ মিলে একটা কন্টেনারে প্রায় 22,000-এর মতো এক্সট্রা খরচ পড়বে বলে আমাদের বর্তমান যে হিসাব, শিপিং এর বাড়বে। এই শিপিং লাইনে পোর্টের চার্জ ধরে ওরাও বাড়িয়ে দিচ্ছে। সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশ রপ্তানি খাত একেবারে মুখ থুবড়ে পড়বে। আমি মনে করি সরকারের একটা মানে বিশেষ করে রপ্তানি খাতকে সামনে রেখে এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত, যে এই ধরনের সিদ্ধান্ত, আত্মঘাতী সিদ্ধান্ত কোনো অবস্থাতে নেওয়া যাবে না। আজকে আমি একটা পত্রিকায় একজনের একটা মন্তব্য দেখলাম যে সোনার যে ডিম, যে হাঁস দিচ্ছে রাজহংস, সেই রাজহংসকে জবাই করে দেওয়ার যে প্রক্রিয়া, সেটা আসলে কোনো অবস্থাতেই জাতির জন্য ভালো হবে না। সবশেষ আমি যদি জানি, এই যে বন্দরে বিদেশি বিনিয়োগের কথা বলা হচ্ছে, যে আমরা পিসিটিতেও নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা খুব বেশি ভালো বলে মনে হয় না, তাহলে আসলে বন্দরে এই যে বিদেশি বিনিয়োগগুলোর কথা বলা হচ্ছে, এটার আসলে যৌক্তিকতা কোন জায়গায়? দেখুন, বিদেশি বিনিয়োগ তো একটা ভালো জিনিস। আমরা বিদেশি বিনিয়োগ কখন চাইবো? বিদেশি বিনিয়োগ আমি চাইবো আমার বে টার্মিনালের জন্য। আমার বে টার্মিনালটা বিশাল একটা আমার সম্ভাবনা। এই বে টার্মিনালটা বিদেশিরা বিনিয়োগ করুক, ওরা পুরো অবকাঠামো করুক, সমস্ত যন্ত্রপাতি আনুক, এনে ওরাও এটার থেকে প্রফিট করুক, আমরা সেবাটা পাই। এটাই তো আমাদের বিদেশি বিনিয়োগের মূল উদ্দেশ্য। বিদেশি বিনিয়োগ তো আমার একটা রেডি একটা টার্মিনালকে কারো হাতে তুলে দেওয়া, তো এটা তো বিদেশি বিনিয়োগ হতে পারে না। আপনি ঠিকই বলেছেন যে পিসিটিতেও আমরা বিদেশি বিনিয়োগ এনেছি, মানে অপারেটর দিয়েছি, কোনো কাজ হচ্ছে না। আমরা অপারেটর চাই না, আমরা বিনিয়োগ চাই। বিনিয়োগ হবে বে টার্মিনালে, বিনিয়োগ হোক এনসিটিতেও, যদি আধুনিকায়ন করা যায় করুন, পিসিটিতে করতে চাইলে করুন, অথবা নতুন কোনো জায়গায় যদি লাল দিয়ার ওখানে যদি একটা আরো কিছু করা যায় করুন। এইসব ব্যাপারে তো আমরা উৎসাহী। আমরা তো বলেছি ফুলের মালা দিয়ে আমরা বিদেশি বিনিয়োগকে আমন্ত্রণ জানাবো, কিন্তু বিদেশি বিনিয়োগ তো এটা নয়। আমার একটা রেডি টার্মিনালকে আপনি কাউকে দিয়ে দেবেন, এটা তো বিদেশি বিনিয়োগ হতে পারে না। এবং যাই হবে সেটা যেন যৌক্তিকভাবে হয়, এবং যাই হয় সেটা যেন স্বচ্ছভাবে হয়, জাতি যেন জানতে পারে যে আমি কি জন্য এটা করছি, কেন এটা করছি। আমি বারবার একটা কথা বলি, বৈজ্ঞানিক বিশ্লেষণ সব জায়গায়। নিশ্চয়ই আমরা সময় থাকলে হয়তো আরো কথা বলতে পারতাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।